আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড। আশুলিয়ায় মৃতদেহ পোড়ানো মামলায় 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। সাভারে পুলিশের নৃশংসতার বলি শহীদ ইয়ামিন, স্মরণে শিউরে ওঠে মানুষ। এবং জুলাই বিপ্লবীদের পদযাত্রা কুড়িগ্রামে দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইলেন এনসিপি নেতারা। দেখছেন এটি নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছে আমি মারিয়া শিমু। শুনছিলেন নাসির ফ্লোর গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনাম। বিস্তারিত জানাবো। আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলার অন্য আসামি শাকিল আকুন্দ বুলবুলকে 2 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত 19 জুন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী A.Y. মশিউজ্জামানকে এ মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। গত 25 জুন তার বক্তব্য উপস্থাপনের দিন নির্ধারিত ছিল। তিনি সময় আবেদন করলে ট্রাইব্যুনাল 2 জুলাই পর্যন্ত সময় দেন। মামলায় অভিযোগ করা হয়েছে গত বছরের 28 অক্টোবর গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আকুন্দ বুলবুলের সঙ্গে ফোনে কথা বলার সময় শেখ হাসিনা তার বিরুদ্ধে মামলাকারীদের উদ্দেশ্যে হুমকিমূলক কথা বলেন। তিনি বলেন 227টি মামলা হয়েছে, 227 জনকে মারার লাইসেন্স পাওয়া গেছে। ফরেনসিক বিশ্লেষণে কণ্ঠটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলে নিশ্চিত হয় ট্রাইব্যুনাল। পরে চিফ প্রসিকিউটর গত 30 এপ্রিল বিষয়টি ট্রাইব্যুনালে তুলে ধরলে শোকজ ছাড়াও তাদের 2 জনকে হাজির হতে বলা হয়। ছয়টি হত্যাকাণ্ডের দায়ে 6টি মামলা হয়েছিল, সেখানেও আসামি হিসেবে শেখ হাসিনার নাম আছে। ওই 6টি মামলাও কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলে এসেছে। ওই 6 জন বাদীও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী। সুতরাং এই হুমকি দেওয়ার মাধ্যমে তিনি শুধুমাত্র যে থানায় মামলা করা বা সারা দেশে যে সমস্ত মামলা করেছেন তাদেরকেও হুমকি দিয়েছেন, একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা সাক্ষী দিচ্ছেন বা মামলার বিচারের জন্য সাহায্য করছেন তাদেরকেও তিনি থ্রেটেন করেছেন। এইটাই আদালত বলেছেন। যেদিন তিনি গ্রেপ্তার হবেন সেদিন থেকে সাজা কার্যকর হবে, অথবা যদি তিনি স্বেচ্ছায় সারেন্ডার করেন সেদিন থেকে সাজা কার্যকর শুরু হবে। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে গত বছরের 5 আগস্ট আশুলিয়ায় 6 জনকে পোড়ানোর মামলার 16 জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলার পরবর্তী শুনানি 13 জুলাই। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই শুনানি শেষে আদেশ দেন। গত 19 জুন এই মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেয় তদন্ত সংস্থা। আনুষ্ঠানিক অভিযোগে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনকে অভিযুক্ত করা হয়েছে। এই মামলার গ্রেপ্তার সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি সহ 7 পুলিশ সদস্যকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অভিযোগ, গত বছরের 5 আগস্ট আশুলিয়ায় পুলিশ গুলি করে 5 জনকে হত্যা করে। ওই 5 জনের মরদেহের সাথে আহত একজনকেও পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। শুরু হলো ছাত্র জনতার অভ্যুত্থানের মাস জুলাই। এ নিয়ে আমাদের বিশেষ আয়োজন, যে মাস 36 দিনের। সাজোয়া যান থেকে তাকে টেনে হিঁচড়ে রাস্তায় ফেলে দিয়েছিল পুলিশ। ছাত্র জনতার অভ্যুত্থানে সাভারে প্রথম শহীদ শাইখ আশহাবুল ইয়ামিন। চরম নির্মম সেই দৃশ্য নাড়া দিয়েছিল বিশ্ব বিবেককে। ঘাতকদের বিচারের আশাও আর করে না ইয়ামিনের শোকাহত পরিবার। সাভার প্রতিনিধি কামরুজ্জামানের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সাজোয়া যানের ওপর থেকে টেনে হিঁচড়ে নিচে ফেলা হলো। তিনি রাস্তায় পড়ে রইলেন। পুলিশের গুলিতে ঝাঁঝরা বুকে তখনও প্রাণ আছে, নিঃশ্বাস পড়ছে। এক হাত ধরে টেনে এক পুলিশ সদস্য তাকে সরিয়ে দেয় সড়কের পাশে। তারপর কয়েকজন পুলিশ মিলে তাকে টেনে হিঁচড়ে সড়ক বিভাজকের উপর দিয়ে অন্য পাশে ফেলে দেয়। এই দৃশ্য যারা দেখেছেন আজও তারা ভুলতে পারেন না।
সহযোদ্ধাদের প্রশ্ন, জীবিত কোনো মানুষের সাথে এমন আচরণ করতে পারে মানুষ? আমি নিজেও এটা বিশ্বাস করতে পারি না যে এমন একটা মানে এইরকম একটা দৃশ্যের সাথে আমি যুক্ত থাকবো। ইতিহাসের সাক্ষী রয়েছে, এরকম কিন্তু সাভার কখনো দেখেওনি। ও কিন্তু তখনও জীবিত। আমি মনে করি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। বৈষম্য বিরোধী আন্দোলন যখন তুঙ্গে, নির্বিচারে গুলি চালায় পুলিশ। 24-এর সেই 18 জুলাই সাভারের পাকিজা মডেল মসজিদের কাছে গুলি চালিয়ে হত্যা করা হয় ইয়ামিনকে। বাবার সাথে নামাজ পড়ে আন্দোলনে যোগ দিয়েছিলেন শাইখ আসহাবুল ইয়ামিন, আর ফিরে আসেননি। আমরা শূন্যতা ওইভাবে ডিরেক্টলি ফিল করতে চাই না, কারণ এটা আপনি জানেন, এই শূন্যতা যদি আমরা অনুভব করতে যাই, ফিল করতে যাই, সেটা আমাদের জন্য আরো খুবই দুঃসহ হয়ে যাবে। মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন মেধাবী ইয়ামিন। পৈতৃক বাড়ি কুষ্টিয়ায়। সাভারের ব্যাংকটাউন আবাসিক এলাকার ভাড়া বাসায় পরিবারের সাথে থাকতেন। 2 ভাই বোনের মধ্যে ইয়ামিন ছিলেন বড়। তাকে হত্যার ভিডিও চিত্র ভাইরাল হওয়ার পরও পোস্টমর্টেম করে মৃত্যুর কারণ জানতে চেয়েছিল পুলিশ। বাবা তা দেননি। শোকাহত পিতা বললেন, আল্লাহর কাছে বিচার দিয়েছি। হয় রাষ্ট্র বিচার করুক, না হয় না করুক। রাষ্ট্র যদি বিচার করে তাহলে আবার এরকম ইয়ামিনরা, আবার এরকম আবু সাইদরা, আবার এরকম মুগ্ধরা দেশে জন্মাবে। যদি না করে, সমাজ যদি তাদের মূল্যায়ন না করে, সমাজ ধ্বংস হয়ে যাবে। সমাজের জন্য কেউ কোনো কথা বলবেন। সুতরাং আমার কোনো ব্যক্তিগত চাপ বা এই রাষ্ট্রের কাছে নাই। ছাত্র জনতার অভ্যুত্থানে সাভারে প্রথম শহীদ শাইখ আসহাবুল ইয়ামিন স্মরণে সাভারের পাকিজা মোড়ে নির্মাণ করা হয়েছে একটি স্মৃতিস্তম্ভ। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, দেশের খবর নিচ্ছে একটি বিরতির পর আরও যা থাকছে। ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে নিখোঁজ 2 শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার। এবং জটের কবলে চট্টগ্রাম বন্দর, মাশুল গুনতে হচ্ছে আমদানিকারকদের। বিরতির পর আবারও ফিরে এলাম দেশের খবরে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা কুড়িগ্রামে পৌঁছেছে। দুপুরে রাজারহাটের পথসভায় দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইলেন কেন্দ্রের নেতারা। কুড়িগ্রামের উন্নয়নে আগামী নির্বাচনে এনসিপির যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদকে কুড়িগ্রাম 2 আসনে জয়ী করার জন্য আহ্বান জানান বক্তারা। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশ গড়তে জুলাই পদযাত্রা করছে। গতকাল রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় মাসব্যাপী পদযাত্রা। সেখানে এনসিপি নেতারা আবু সাঈদের পরিবারের খোঁজ খবর নেন। পদযাত্রায় রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চল মুখ্য সমন্বয়ক সার্জিস আলম, যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা সহ কেন্দ্রীয় নেতারা। আজ কুড়িগ্রামের ঘোষপাড়া এবং ফুলবাড়ী উপজেলায় পথসভা করবে এনসিপি। কুড়িগ্রামের পর লালমনিরহাটের বিভিন্ন উপজেলা প্রদক্ষিণ করবে পদযাত্রা ও লালমনিরহাটেই রাত্রি যাপন করবেন পদযাত্রায় অংশ নেওয়া নেতারা। কুড়িগ্রামের রাজারহাট উপজেলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। লিটন, পথসভায় বক্তব্য রেখেছেন এনসিপি নেতারা, সেখানে কি বলেছেন তারা? দর্শক, আমরা এখন যুক্ত আছি কুড়িগ্রামে সরাসরি আমাদের প্রতিনিধির মাধ্যমে। এনসিপির পদযাত্রা শুরু হয়ে গেছে কুড়িগ্রামে এবং তাদের বক্তব্য শুরু হয়েছে। তারা কি বলেছেন সেটি আমরা এখন জানতে চাইছি। শিবু, আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি কুড়িগ্রাম সদর উপজেলায়, এর হচ্ছে ঘোষপাড়ায়। কিছুক্ষণ আগে এখানে কিন্তু এনসিপির নেতাকর্মীরা তাদের যে পথসভা অর্থাৎ সেটি করেছে। এখন কিন্তু তারা সদর থেকে কুড়িগ্রামের যে ফুলবাড়ী উপজেলা সেটির জন্য রওনা দিয়েছেন নেতাকর্মীরা। সেই পথই তারা রয়েছেন এবং বিকালে সেখানেও তারা পথসভা করবেন এবং এরপর তারা লালমনিরহাট যাবেন, সেখানে তারা পদযাত্রা এবং পথসভা করবেন। এর আগে তারা কিন্তু দুপুর 1টার দিকে কুড়িগ্রামের রাজারহাট যে উপজেলা সেখানে কিন্তু তারা পথসভা করেছে। এরপর তারা ত্রিমুনি বাজার থেকে পদযাত্রা করে তারা কিন্তু ঘোষপাড়ায় এসেছে। এই যে দুইখানে যারা পথসভা করেছে সেখানে কিন্তু নেতাকর্মীরা যে বক্তব্যগুলি দিয়েছে সেই বক্তব্যগুলির মূল বিষয়টা হচ্ছে তারা চাচ্ছে যে জুলাই বিপ্লবটা মূলত হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। যেহেতু কুড়িগ্রাম একটা অবহেলিত জেলা, এই জেলায় কিন্তু সবসময় এখানকার মানুষ শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য নাগরিক যে সুবিধা আছে সেগুলি থেকে অনেকটাই বঞ্চিত থাকে। সবসময় কুড়িগ্রাম কিন্তু দারিদ্র্য সীমার নিচে বাস করে। সেহেতু তারা জুলাই বিপ্লবের নেতাকর্মীরা বারবার বলেছে যে এবার তাদের যে মনোনীত প্রার্থী অর্থাৎ কুড়িগ্রাম
দুই আসনে বিশেষ করে ডক্টর আতিক মুজাহিদ তিনি কিন্তু এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, তিনি এই আসন থেকে নির্বাচন করবেন। আর সেক্ষেত্রে এখানকার মানুষকে তারা আহ্বান করেছেন তারা যেন সেই আতিক মুজাহিদকে ভোট দেয়, জয়যুক্ত করে এবং তিনি যাতে সংসদে যেতে পারে। এই যে অবহেলিত যে মানুষগুলি কুড়িগ্রামের আছে, স্বাধীনতার পর থেকে তারা সবসময় যখন অবহেলিত ছিল, ঠিক এই অবহেলা বঞ্চনার শিকার জন্য বান্ধা হয়। সেক্ষেত্রে আতিক মুজাহিদ যদি সংসদে যায়, এই অবহেলিত মানুষের পক্ষে তিনি কাজ করবেন এবং এই মানুষের উন্নয়নের জন্য তিনি সর্বদা থাকবেন। একথাও কিন্তু ডক্টর আতিক মুজাহিদ এই জনসভায় বলেছেন। অর্থাৎ বলা চলে এই বৈষম্য এই নির্বাচনের মধ্য দিয়ে হয়তো ইতি হবে, এরকম কথা কিন্তু জুলাই বিপ্লবী নেতাকর্মী, এনসিপি নেতাকর্মীরা বলার চেষ্টা করছে। শিবু, এই ছিল আমার হাতে কুড়িগ্রামে যে জুলাই বিপ্লবের যে পথসভা তার সর্বশেষ খবর। ধন্যবাদ লিটন আপনাকে। আমরা পরবর্তীতে আবারও চেষ্টা করব আপনার সঙ্গে যুক্ত হতে। দর্শক, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপি পদযাত্রা করছেন কুড়িগ্রামে এবং সেখান থেকে সর্বশেষ আমাদের জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মনোয়ার হোসেন লিটন। ময়মনসিংহের পাগলায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে নিখোঁজ 2 শিশুর মৃতদেহ 22 ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। পাকুন্দিয়া উপজেলার চরফরাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিশুরা হল কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চর আগলি এলাকার হাবিব মিয়ার ছেলে আবির এবং মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়েদ। তারা দুজনই বিরোই নদীর পাড় দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে 9 শিক্ষার্থীকে বহনকারী একটি ছোট নৌকা ব্রহ্মপুত্র নদে ডুবে যায়। 6 জন সাঁতরে তীরে উঠতে পারলেও 3 শিক্ষার্থী নিখোঁজ হয়। মঙ্গলবার দুপুরে শাপলা আক্তার নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হলেও আবির ও জুবায়েদের খোঁজ মিলছিল না। আজ সকালে ঘটনাস্থল থেকে প্রায় 2 কিলোমিটার দূরে তাদের নিথর দেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। দেশের খবরের সময় হলো আরো একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। দর্শক, পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। এটি আমাদের কথা না, এটি এখন সব ধরনের মানুষের কথা। বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল। সহকর্মীবৃন্দর, বড় রাজনৈতিক দল হিসাবে আমাদের দায়িত্ব বড়। আপনি যেহেতু বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দলের সদস্য, সেই হিসাবে আপনি বিএনপির নেতাকর্মী হন, আপনি যুব দলের নেতাকর্মী হন, আপনি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী হন, আপনি ছাত্র দলের নেতাকর্মী হন, আপনি মহিলা দলের নেতাকর্মী হন, আপনি কৃষক দলের নেতাকর্মী হন, আপনি তাঁতি দলের নেতাকর্মী হন, অর্থাৎ জাতীয়তাবাদী দলের মূল দল সহ যে কোনো অঙ্গ সংগঠনেরই আপনি নেতা বা কর্মী হন না কেন, আপনি বিএনপির একজন নেতা এবং কর্মী। এবং সেই হিসাবে আপনার দায়িত্ব একজন রাজনীতি কর্মী হিসাবেই হোক, একজন মানুষ হিসাবেই হোক, একজন বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির কর্মী হিসাবেই হোক, আপনার দায়িত্ব সবচেয়ে বেশি দেশের মানুষের প্রতি এবং দেশের প্রতি। প্রিয় সহকর্মীবৃন্দ, অনেকগুলো বড় দায়িত্বের মধ্যে একটি অন্যতম বড় দায়িত্ব হচ্ছে বিগত 15 বছর এবং তারও আগে বিভিন্ন সময়ে যখনই হুমকির মুখে পড়েছে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের অধিকার, তখনই কিন্তু বিএনপি সোচ্চার হয়েছে। বিএনপি রাজপথে নেমে এসেছে, নেতাকর্মীর মাধ্যমে জনগণকে সংগঠিত করেছে এবং ধীরে ধীরে রাজপথে গড়ে তুলেছে আন্দোলন জনগণকে সাথে নিয়ে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আমাদের বহু সহকর্মীরা যে গণতন্ত্রের প্রত্যাশিত গণতন্ত্রে প্রতিষ্ঠিত করার জন্য আমরা ধীরে ধীরে ধাবিত হচ্ছি, সেই গণতন্ত্রের দাবি আদায় করার জন্য, গণতন্ত্রের ভিত্তি রচনা করার জন্য গত 15 বছরে আমাদের 700-ও বেশি সহকর্মী জীবন উৎসর্গ করেছে। আমাদের হাজার হাজার নেতাকর্মী বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছে। আমাদের বহু নেতাকর্মী তাদের বহুজনকে হারিয়েছে, বহু অত্যাচারিত নির্যাতিত হয়েছে। আজকে আপনারা এখানে 1511 জন যেই কাউন্সিলর আছেন, এর বাইরেও বহু নেতাকর্মী ডেলিগেট আছেন। আমার তো মনে হয় এখানে বোধহয় এমন কোনো মানুষ উপস্থিত নেই যার নামে না হলেও মিনিমাম একটা মিথ্যে মামলা নেই। এখানে নিশ্চয়ই
প্রায় প্রত্যেকটি মানুষের নামে মিথ্যে মামলা আছে। এই যে পতিত পলাতক যে স্বৈরাচার, তার আমলে এই মিথ্যে মামলা দেওয়া হয়েছে। দর্শক, পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন এবং কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। এবারে অন্য প্রসঙ্গ, এনবিআর কর্মকর্তাদের গত কয়েকদিনে কলম বিরতিতে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট 40,000 ছাড়িয়েছে। ঈদুল আজহার টানা ছুটি ও এনবিআর কর্মকর্তাদের কর্মসূচির যোগ ফলে দেখা দিয়েছে সার্ভার জটিলতা। ফলে মালামাল খালাস করতে না পারায় 4 গুণ জরিমানা গুনতে হচ্ছে আমদানিকারকদের। চট্টগ্রাম থেকে আদিত্য সুমনের ছবিতে প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট। কর্মসূচি প্রত্যাহার করে কর্মকর্তারা কাজে ফিরলে কাস্টমস হাউসের প্রতিটি কক্ষ ও শাখায় দেখা দেয় উপচে পড়া ভিড়। তবে সেবাগ্রহীতারা পড়েছেন সার্ভার ত্রুটি ও ধীরগতির বিড়ম্বনায়। ক্ষতি পুষিয়ে নিতে কাস্টমস শুক্র ও শনিবারও খোলা রাখার দাবি সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের। প্রতিনিয়ত যেভাবে সার্ভার ডাউন হচ্ছে, এই ত্রুটিগুলো যাতে ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, কারণ এটা যদি চলমান থাকে তাহলে আমাদের কাজের ক্ষতি হচ্ছে সবচেয়ে বেশি। এরই মধ্যে বন্দরে সৃষ্টি হয়েছে কন্টেইনার জট ও জাহাজ জট। বন্দরের ইয়ার্ডে কন্টেইনার জমেছে প্রায় 40,000 টিইউ, অথচ বন্দরের কার্যকর ধারণ ক্ষমতা 45,000 টিইউ এর বেশি নয়। বহির্নোঙরে পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে 45টি জাহাজ। এ পরিস্থিতি স্বাভাবিক হতে আরও 7-8 দিন সময় লাগবে বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ। আমাদের যদি 30% জায়গা খালি না রাখি, তাহলে আমাদের কন্টেইনার মুভমেন্ট, আমাদের ইকুইপমেন্ট মুভমেন্ট এগুলা আসলে বাধাগ্রস্ত হয় এবং সর্বোপরি এফিসিয়েন্সি লেভেলটা কমে যায়। কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের লাগাতার কর্মসূচির কারণে বন্দর থেকে মালামাল খালাস করতে না পারায় 4 গুণ জরিমানা গুনতে হচ্ছে আমদানিকারকদের। এ সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ দাবি করছেন ব্যবসায়ীরা। কর্তৃপক্ষের নিকট আমরা অনুরোধ করছি যাতে এই 4 দিনের চার্জের বিধানটা প্রত্যাহার করা হোক, তাইলে জনগণ দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে রক্ষা পাবে, রপ্তানিকারকরা রপ্তানি খরচ সাশ্রয় হবে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর শেষ করব, তবে তার আগে নাসির ফ্লোট গ্লাসের সুজনের শিরোনামগুলো আরও একবার। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড। আশুলিয়ায় মৃতদেহ পোড়ানো মামলায় 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। সাভারে পুলিশের নৃশংসতার বলি শহীদ ইয়ামিন, স্মরণে শিউরে ওঠে মানুষ। জুলাই বিপ্লবীদের পদযাত্রা কুড়িগ্রামে, দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইলেন এনসিপি নেতারা। ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে নিখোঁজ 2 শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার। এবং জটের কবলে চট্টগ্রাম বন্দর, মাশুল গুনতে হচ্ছে আমদানিকারকদের। এই ছিল দেশের খবরের সর্বশেষ। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাইকে।